আদালতের একটা রায় হাজার হাজার যোগ্য চাকরিজীবীর জীবনে নিকষ কালো অন্ধকারকে নামিয়ে নিয়ে এসেছে। দেখুন, কৌতূহলটা ছিল সেই সূচিভেদ্য অন্ধকারে আলো ফেলার কোনো দিশা কি তিনি দেখাবেন? যে দুর্নীতির কারণে আজ মেধাবী যোগ্য চাকরিজীবীরা হাহুতাশ করছেন, সেই দুর্নীতি এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী? কিন্তু বৈঠকের শেষে আশ্বস্ত কম, বিভ্রান্তই বেশি হলেন চাকরিহারারা। যোগ্যদের পাশাপাশি অযোগ্যদেরও বার্তা দিলেন এবং চাকরিহারাদের দুর্ভোগের জন্য বিরোধীদেরকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা মুখ্যমন্ত্রীকে আবার আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। এরই পাশাপাশি নজরে থাকবে যে কিভাবে দুর্ভোগ বাড়িয়ে একেবারে সপ্তাহের প্রথম দিনই রান্নার গ্যাস আরো দামি হলো। কিন্তু শুরুতে আজকের গুরুত্বপূর্ণ বিষয়, যোগ্যদের চাকরি যাবে না, প্ল্যান ABCDE তৈরি। বার্তা মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বলছেন যে ক্ল্যারিফিকেশন যদি সুপ্রিম কোর্ট না দেয়, বিকল্প ব্যবস্থা, বিকল্প পরিকল্পনা তার তৈরি রয়েছে। অযোগ্যদেরও পাশে মুখ্যমন্ত্রী, অযোগ্যদের নিয়ে পরে বৈঠকে আশ্বাস দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফার্স্ট ফেজ তিনি বলছেন যোগ্যদের নিয়ে আগে ঠিক করব, তারপর অযোগ্যদের নিয়ে বৈঠকে বসবেন। ভলান্টারি সার্ভিস তো দিতেই পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব খারিজ। একই পোস্টে সবেতন চাকরি ফেরতের দাবি। স্পষ্ট বলছেন যে ভলান্টারি সার্ভিস দিতে আমরা আসিনি, একই পোস্টে যে বেতনে আমরা চাকরি করেছি সেই বেতনে চাকরি আমাদের ফেরত চাই। যোগ্য অযোগ্য বাছাই করবে কে? আদালতের দিকে দায় ঠেললেন মুখ্যমন্ত্রী। একেবারে যে দায়িত্বটা এক এবং একমাত্র স্কুল সার্ভিস কমিশনের, আজকে সুপ্রিম কোর্ট এই যোগ্য অযোগ্যর আলাদা করে তালিকা দিতে পারেনি বলছেন মুখ্যমন্ত্রী। ললিপপ দিতে বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। বৈঠকের পর ক্ষুব্ধ চাকরিহারাদের একাংশ। এই বৈঠক থেকে কোনো দিশা, কোনো ইতিবাচক দিক চাকরিহারাদের একটা অংশ তারা কিন্তু দেখতে পাচ্ছেন না। টাকা আদায়ে তৃণমূল নেতাদের গাছে বেঁধে উত্তম মধ্যম দিন। সুকান্ত দাওয়াইয়ে বিতর্ক। একেবারে স্পষ্ট বলছেন চাকরিহারাদের উদ্দেশ্যে যে যাদের আপনারা টাকা দিয়েছেন সেই তৃণমূল নেতাদের গাছে বাঁধুন এবং তারপর উত্তম মধ্যম দিন। প্রশ্ন হচ্ছে, একজন জনপ্রতিনিধি যিনি এই কেন্দ্রীয় মন্ত্রী এরকম কথা কি বলতে পারেন? এন্ট্রি পাশেও জালিয়াতি। নেতাজি ইন্ডোরের সামনে তুলকালাম, কিল চড় ঘুষি সামলাতে হিমশিম খেল পুলিশ। যে এন্ট্রি পাসের মধ্য দিয়ে নেতাজি ইন্ডোরে ঢোকার ছাড়পত্র ছিল সেখানেও কি কারচুপি হয়েছে? প্রশ্ন হচ্ছে এইটা। বিজেপির কালীঘাট চলো কর্মসূচিতে ধুন্ধুমার, টেনে হিচড়ে আন্দোলনকারীদের ভ্যানে তুলল পুলিশ। এক্সাইড মোড়ে এই ছবি দেখা গিয়েছে। এবং নজরে থাকবে নিঃসন্দেহে সব থেকে বেশি উদ্বেগের বিষয়, সেটা হচ্ছে মধ্যবিত্তের দুর্ভোগ আরো বাড়লো। তার কারণ 50 টাকা দাম বাড়ছে রান্নার গ্যাসের। আজ মধ্যরাত থেকে সেটা কার্যকর হচ্ছে। কিন্তু এই মুহূর্তে সব থেকে যে বড় খবরে আমরা রয়েছি সেটা হচ্ছে যোগ্যদের পাশে থাকার বার্তা, অযোগ্যদেরও পাশে থাকার বার্তা। যে উদ্দেশ্য নিয়ে তারা গেছিলেন চাকরিহারারা, তারা আদৌ কোনো দিশা, কোনো ইতিবাচক দিক তারা পাচ্ছেন কিনা? আমি সরাসরি শহীদ মিনারে আপনাদের নিয়ে যাব। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন। এইটা আমি তোমার থেকে জানতে চাইছি, চাকরিহারারা যারা রয়েছেন, যারা একরাশ আশা নিয়ে নেতাজি ইন্ডোরে গেছিলেন, কতটা আশ্বস্ত তারা হলেন? দেখো, প্রথমেই বলি তারা এখনো ক্ষুব্ধ, এবং ক্ষুব্ধ এই কারণেই যে এখনো তারা যে দাবি করেছিলেন সেই দাবি পূরণ হয়নি। এবং আজকে তারা এই শহীদ মিনারে আমার পিছনে যে চাকরিহারা শিক্ষকদের ভিড় দেখতে পাচ্ছ, সেই আজকে তারা সেখানেই থাকবেন এবং আজকে মিটিং করে পরবর্তী কর্মসূচি তারা কি আন্দোলন করবেন তাদের দাবি পূরণের জন্য তা আজকেই ঠিক করবেন। আমাদের সঙ্গে দুজন চাকরিহারা শিক্ষক রয়েছেন, শিক্ষিকা রয়েছেন, তাদের কাছে যাব। প্রথমত, আজকের যে বৈঠক, সেই বৈঠকে আপনি খুশি? কারণ আজকে এই যে সমস্যা, এই সমস্যার মূল কারণ হচ্ছে দুর্নীতি এবং দুর্নীতি। দেখুন, খুশি তো নয়, কারণ প্রথম থেকেই হাইকোর্টে যখন জাজমেন্টটা আমাদের ক্যান্সেল, হাইকোর্টে যখন আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছিল, তখন আমরা এক্সপেক্ট করেছিলাম যে সুপ্রিম কোর্ট, যেখানে সর্বোচ্চ একটা বিচারালয়, সেখানে আমরা নিশ্চয়ই এর কিছু সমাধান পাবো। এখানেও যে একটা এরকম জাজমেন্ট হতে পারে, দিস ইজ বিয়ন্ড এক্সপেকটেশন। আমরা একদম ভাবতেই পারিনি যে যেখানে সিবিআই লিস্ট দিয়ে দিয়েছে যোগ্য অযোগ্য কারা, তারপরে এবং আমাদের যে সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি, সেখানে লেখা আছে যে কতজন অযোগ্য। সেই অযোগ্যটা কিন্তু কি দেখে তাহলে এটা আইডেন্টিফাই করা গেল? সেটা আইডেন্টিফাই করা গেল কিন্তু সিবিআইয়ের উদ্ধার করা ওই
দেখে, ডেটা দেখে, তাহলে সিবিআইয়ের উদ্ধার করা ডেটা দেখে যদি অযোগ্যদেরকে আইডেন্টিফাই করা যায়, তাহলে সেই একই ডেটা থেকে কেন সেটা যোগ্যদের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাইড নয়? এটা প্রথম কথা, একটা বড় মানে প্রশ্ন আমাদের তরফ থেকে। যেহেতু মানে আমাদের প্রতি কোনো অ্যালিগেশন ছিল না, আমরা পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, ভেরিফিকেশন হয়েছে, তারপর সিলেক্টেড হয়েছি, তারপরে যদি দুর্নীতির কারণে আমাদের চাকরি যায়, সেটা তো মানে এখানে মানে দেওয়ালে আমাদের পিঠ থেকে গেছে। আজকের যে আলোচনা সভাটা ছিল, যেটা আলোচিত হয়েছে বিষয়গুলো, সেগুলো সব কিছু মেনে নেওয়ার মতো নয়। আমাদেরকে এখন বলা হয়েছে যে একটা ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য স্কুলেতে, যেহেতু যতক্ষণ না গভর্নমেন্ট রিভিউ পিটিশনে যাচ্ছেন এবং কিছু ক্ল্যারিফিকেশন গভর্নমেন্টের নেওয়ার আছে, সেই রিভিউ পিটিশন এবং ক্ল্যারিফিকেশন না নেওয়া পর্যন্ত আমরা অ্যাটলিস্ট এখন স্কুলে জয়েন করি, এটা বলা হয়েছে। এবারে অনেকেরই দেখুন মাথায়, এখন আমরা একটা গভর্নমেন্ট জব করতাম, সেই জবকে বেসিসে সবাই লোন নিয়েছে, কেউ মানে একটা ফ্যামিলি আছে কারোর, এবারে সেটাকে উদ্ধার করার জন্য এটাতে যেতে বাধ্য হতে হচ্ছে। আমরা মানে আজকের বৈঠক নিয়ে প্রশ্ন তারা তুলছেন, একাধিক প্রশ্ন তুলছেন। আমি যাব কালকে এই শহীদ মিনার থেকে, আপনারা বলেছিলেন যে অযোগ্যরা যদি আজকে সবাই থাকে তাহলে সেখানেই হইচই শুরু করে দেবেন, এমনকি বয়কট করবেন। আজকে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি তথাকথিত কোট অ্যান্ড কোট আপনাদের মধ্যে যোগ্যদের সমস্যা মিটিয়ে অযোগ্যদের বিষয়ে আলোচনা করবেন বলছেন, এটা কি বলবেন? দেখুন, আমরা আজকের মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তাতে আমরা কিছুটা হয়তো আশ্বস্ত হলেও যতক্ষণে উনি যোগ্যদের সসম্মানে চাকরিতে বহাল রাখছেন, আমরা ওনার কোনো আশ্বাসকে আমরা মানতে পারছি না। বাস্তবে আমরা রূপায়ণ চাই। পরীক্ষা আমরা দেব না, ভলেন্টিয়ারি শিক্ষকতার চাকরি আমরা গ্রহণ করব না, এটা আমাদের পরিষ্কার দাবি। এবং যেভাবে আমরা সসম্মানে চাকরি করছিলাম, যে বেতনে চাকরি করছিলাম, রাজ্য সরকার দুর্নীতি করেছে, সেই সরকারের দায়ে আমরা চাকরি হারা। একেবারে স্পষ্ট বক্তব্য যে দুর্নীতি করেছে রাজ্য সরকার, তার দায় যোগ্য চাকরি হারারা কেন নেবেন? স্পষ্ট বলছেন যে বেতনে চাকরি করেছেন সসম্মানে সেই বেতন তারা ফেরত চান, কোনো সেকেন্ড টার্ম পরীক্ষায় তারা বসবেন না, এটা স্পষ্ট করে দিচ্ছেন। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যোগ্যদের পাশে থাকার বার্তা দিচ্ছেন, পাশাপাশি অযোগ্যদেরও পাশে থাকার বার্তা দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন কি বললেন। সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য, তালিকা দেয়নি। সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি, ফ্যাক্ট ফাইন্ডিং এর অনুমতিও দেয়নি। সিবিআই যা যা কাগজপত্র চেয়েছিল তদন্ত করার জন্য, এসএসসি সব কাগজপত্র তাদের দিয়ে সাহায্য করেছিল। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য, তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। এবং যোগ্যরা যারা আছেন শিক্ষা দিন, শিক্ষিত করুন। বাদবাকি যারা আছেন আমি বলেছি তো পরে কথা বলবো, তাদের সাথেও যখন সুযোগ হবে আমি নিশ্চয়ই তাদের কথা শুনবো। এবং ফার্স্ট আমাকে তদন্তটা করতে দিন, ফার্স্ট আমাদের তদন্তটা করতে দিন। আচ্ছা, যোগ্য শিক্ষাকর্মীও যারা আছেন তাদেরও আমি আলাদা করে দেখছি না, আপনারা আপনাদের কাজ করবেন। আর যোগ্য আর অযোগ্যদের লিস্টটা আমরা সুপ্রিম কোর্টের কাছে চাইব, ঠিক আছে? তারপরে আমরা ডিসিশন নেব। এখন এই নিয়োগ দুর্নীতি মামলায় দিনের পর দিন কোর্টে দাঁড়িয়ে যিনি সওয়াল করে গেছেন আইনজীবী ফিরদৌস শামীম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতেই তার কাছে যাব। শামীমদা, মূল বিষয়টা হচ্ছে যে লিগ্যাল পয়েন্টে, লিগ্যাল গ্রাউন্ডে কোনো রিলিফ পাওয়ার সম্ভাবনা এই যোগ্য চাকরি হারাদের আছে কিনা? মুখ্যমন্ত্রী বলছেন, আশ্বস্ত করছেন কোনো যোগ্যের চাকরি যাবে না, সবটা তিনি করবেন আইন মেনে। কোর্টের কাছে ক্ল্যারিফিকেশন চাইবেন, কোর্ট যদি সেটা না দেয় মানে চাকরি স্কুল চালিয়ে যাওয়ার, সেক্ষেত্রেও তার বিকল্প ABCDE প্ল্যান তার রেডি আছে। আমার স্পষ্ট একটাই, সেটা হচ্ছে যোগ্যদের আশ্বস্ত হওয়ার কোনো জায়গা আজকের বৈঠক থেকে কি পাওয়া গেল? দেখুন, আজকে যিনি যা বৈঠক করেছেন এবং তারপরে যা যা বলেছেন সবটাই হচ্ছে আদালত অবমাননা। কারণ সুপ্রিম কোর্ট অলরেডি একটি প্রসেসকে স্যাটিসফাইড করে দিয়ে বলেছে ফ্রেশ সিলেকশনের কথা। সেখানে ইভেন
যদি কেউ স্বেচ্ছাশ্রমও দিতে চান সেই শিক্ষকরা, সেটাও হবে আদালত অবমাননা। তার কারণ হচ্ছে, ধরুন আমি উদাহরণ দিয়ে পরিষ্কার করে দিই, এই রাজ্যের স্কুলগুলো কারা চালায়? স্কুলগুলো চালায় স্কুল ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটর। আপনি রাজ্য সরকার, আপনি কি পাঠিয়ে দিতে পারেন যে সাদা খাতার শিক্ষককে আপনি সেই স্কুলে স্বেচ্ছাশ্রম দেবে? বা যে নিয়ম মেনে নিযুক্ত হয়নি সেরকম একজন শিক্ষককে স্কুলের ম্যানেজমেন্টকে তাদের কাছ থেকে ওই শিক্ষকের যা যা সার্ভিস সেটা নিতে বাধ্য করতে পারেন? না, পারেন না। এবং শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট বলেছে ফ্রেশ সিলেকশনের কথা। আপনি সেই ফ্রেশ সিলেকশনকে বাইপাস করে দিতে চাইছেন, সেটাও একেবারেই পারেন না। এবং তারপরে বলি, আজকে যে কথা বলেছেন অযোগ্য শিক্ষকদের নিয়ে, কলকাতা হাইকোর্ট বলেছিল অযোগ্য শিক্ষকদের, যেগুলো আইডেন্টিফাইড অযোগ্য শিক্ষক, তাদের প্রত্যেককে প্রয়োজন হলে সিবিআই কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে। এবং সুপ্রিম কোর্ট বলেছে তাদের বেতন ফেরতের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন হতে পারে বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এবং সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকেই আপহেল্ড করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তাদের জন্য তিনি ভাববেন। আসলে তিনি যেটা করতে চাইছেন সেটা হচ্ছে যে চুরি হয়ে গেছে, যারা যারা চুরি করেছে তাদের সঙ্গে একেবারে সম্পৃক্ত হয়ে গিয়ে এখন চোরই বলছে আমি তোমাদের চুরির মাল উদ্ধার করে দেব, কিন্তু চুরির মালটি কোথায় কেউ জানে না। এই নিয়োগ প্রক্রিয়া কি হয়েছে? এই নিয়োগ প্রক্রিয়া কেন বাঁচেনি? কারণ যোগ্য অযোগ্য আইডেন্টিফাইড হয়নি। যেগুলো বলছেন যে যোগ্য অযোগ্য সিবিআই তালিকা দিয়েছে, সিবিআই তালিকার ভিত্তিতে এসএসসি যেগুলোকে অ্যাকনলেজ করেছে অ্যাজ এ অযোগ্য, সেটি দেখবেন এই রায়ের 26 নম্বর প্যারাগ্রাফে লেখা আছে 6276টি, সেটি কিন্তু এসএসসির দ্বারা অ্যাকনলেজ। কিন্তু এসএসসি কখনোই আদালতে সম্পূর্ণ এফিডেভিট দিয়ে বলতে পারেননি যে এর বাইরে আর একটিও অযোগ্য নেই। তার কারণ তারা শুধুমাত্র এফিডেভিট দিয়েছেন, কলকাতা হাইকোর্টে 4টে এফিডেভিট দিয়েছেন, সুপ্রিম কোর্টে গিয়ে তারা রিটেন সাবমিশন দিয়েছেন, স্টেট গভর্নমেন্ট থেকে শুরু করে বোর্ড কয়েকশো শুনানি হয়েছে। যদি সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে আপনি আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখেন, আমি এখন দিল্লিতে বসে আগামীকাল আবার মামলা হবে, কিন্তু আমি বলছি যে কয়েকশো শুনানিতে রাজ্য সরকার কখনোই উপযুক্ত কোন প্রকার নথি নিয়ে এসে বলে। একেবারে মূল প্রশ্ন হচ্ছে যোগ্য এবং অযোগ্যের পৃথকীকরণ। স্পষ্ট কথা, যোগ্যদের চাকরি থাকবে এবং অযোগ্যদের চাকরি যাবে। আমার প্রশ্ন খুব স্পেসিফিক্যালি রাহুল চক্রবর্তীর কাছে থাকবে যে দলের লাইনই হচ্ছে জিরো টলারেন্স টু করাপশন, সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে অযোগ্যরা দুর্নীতি করে চাকরি পেয়েছে বলে অভিযোগ, সাদা খাতা জমা দেওয়া থেকে শুরু করে নম্বরে কারচুপি করে চাকরি পেয়েছে বলে অভিযোগ, তাদের পাশে দাঁড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। না, তোমার একটা কথা আমি শুরু বুঝতে পারলাম না, একটু আগে বলা হলো না যে যোগ্য অযোগ্যর এখনো তালিকা সুপ্রিম কোর্ট তৈরি করতে পারেনি বা বাছা যায়। আজকে যদি না বাছা যায় টেন্টেড আর নন টেন্টেড কারা, একবার বলা হচ্ছে টেন্টেড পরীক্ষা নিয়েছে নাকি, পরীক্ষা তো এসএসসি নিয়েছে, চাকরিতে মানা দেওয়া হবে আপনারা আপনি 16 বার জিজ্ঞেস করেছেন, নন টেন্টেড যারা তাদের যোগ্য বলা হচ্ছে না। পরীক্ষা কে নিয়েছে? রাজ্য সরকার নিয়েছে, এসএসসি নিয়েছে। আমি বলছি তার দায়টা তো এসএসসি, আমি তো বলছি আজকে এসএসসির পাশে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী, এসএসসি নাকি যাবতীয় কাগজপত্র দিয়েছে, স্বয়ং মুখ্যমন্ত্রী হচ্ছে। প্রথম কথা হচ্ছে যা বলেছেন মুখ্যমন্ত্রী তাই বলেছেন, যাদের এখনো লিস্ট বলা হয়নি, যারা টেন্টেড যে তালিকার ভিত্তিতে যে ইনস্টিটিউশনের কথা অনুযায়ী টেন্টেড বলা হয়েছে, একই জায়গায় দাঁড়িয়ে তাকে নন টেন্টেড বলছে না সুপ্রিম কোর্ট, তারা যোগ্য অযোগ্য তার আমি সবটা মানলাম। আমি বলছি এইটা তো বলছেন যে অযোগ্যদের নিয়ে বৈঠক করবেন, আমার প্রশ্নটা পরিষ্কার, যারা অযোগ্য, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে বলে অভিযোগ, সাদা খাতাতে চাকরি পেয়েছে বলে অভিযোগ, তাদের পাশে কেন মুখ্যমন্ত্রী দাঁড়াবেন? শঙ্কুদেব পান্ডা, শঙ্কুদেব পান্ডা, সোজা কথা, মানুষের যদি অযোগ্য চুরি ডাকাতিতেও অন্য সংস্থান হয়, চুরি ডাকাতিতেও অন্য সংস্থান হয়, প্রকৃত অযোগ্য যোগ্য কারা? আমি বলছি আমার বক্তব্য হচ্ছে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী, আমি আশ্চর্য হয়ে গেলাম, তিনি অযোগ্যদের দায়িত্ব নেওয়া থেকে সরে আসতে পারছেন না। আজকে স্পষ্টভাবে বলেছেন, আপনার মুখ্যমন্ত্রী জানেন কোন অযোগ্য, কোন অযোগ্য নেই বললেন কেন? আরে মুখ্যমন্ত্রী বললেন কেন? আমরা তো বলছি পুরো রাজ্য সরকারটাই অযোগ্য।
শিক্ষামন্ত্রী অযোগ্য, মুখ্যমন্ত্রী অযোগ্য, এরা যোগ্যতার সাথে থাকলে আজকে এই অবস্থা হয়। এরা সবাই অযোগ্য। আচ্ছা, কাদের কথা বলতে নেই, কেলেঙ্কারিটা আপনাদের কাছ থেকে লাগেছে যতটুকু লাগা। আমি বক্তব্য স্পষ্ট করে বলে এটা শুনে নিন। 26,000 প্রায় চাকরি বাতিল হয়েছে, যে প্রসঙ্গে আজকে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বলছেন যে এক প্রধান বিচারপতি তিনি এই কলকাতা হাইকোর্টের রায়ে স্টে দিয়েছিলেন, আরেক প্রধান বিচারপতি যোগ্য অযোগ্য না দেখে পুরো চাকরিটাই বাতিল করে দিলেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী দেখুন। 2024 সালে আমি আসানসোলে দুর্গাপুরে মিছিল করছি, আমার কাছে খবর এলো সুপ্রিম কোর্টে আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য, এবং তদানীন্তন বিচারপতি মিস্টার রেসপেক্টেড চন্দ্রজিৎ আমাদের চন্দ্রচূড়জি সেটাকে স্টে করে দেন। অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন। তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন, একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন। মনে রাখবেন, আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি কোর্টকে বলছি না, এটা কোর্টের দোষ নয়, দোষ তো সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে। শীর্ষেন্দু সিনহা রায়, এমন জট যে জটগুলো এক এক সময় এমন পাকিয়ে যায় যে না কাটলে খোলা যায় না। 2500 বছর আগে আলেকজান্ডার গার্ডিয়ান নট খোলার বদলে কেটে দিয়েছিলেন। সেই সুপ্রিম কোর্টের এই অর্ডার এসএসসির একই পর্যায়ে পড়ে। আজকে বলছেন যে বিচারপতিদের কথা, আজকে কন্টেম হওয়া উচিত এই জায়গায়। আজকে একটা সাধারণ গেট পাস, সেখানে 7,144 জন শিক্ষককে বলছেন যোগ্য, পাস নিয়ে ঢুকছেন কোথায়? আজকে হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে আপনি তো বলেননি যোগ্যকে আর অযোগ্যকে, কিসের জন্য বলেননি? আজকে পরীক্ষা কে নিয়েছিল? পরীক্ষায় এসএসসি নিয়েছিল। আজকে মা ঠাকুমারা বলতেন যে চাল আর কাঁকর আলাদা করবার জন্য কুলো ব্যবহার হতো, কুলোটা এখানে এসএসসি, চাল আর কাঁকর আলাদা করতে পারেননি, তাই কুলো সহ বিসর্জন হয়েছে। আজকে যে জায়গাতে আপনারা ওএমআরসি নষ্ট করেছেন, এসএসসি পরীক্ষা নিয়েছিল, যে পরীক্ষা নিয়েছিল সুপ্রিম কোর্ট চেয়েছিল সেই পরীক্ষার খাতা, আজকে মিরর ইমেজ পর্যন্ত নষ্ট করেছেন। আর আজকে বলছেন যোগ্য অযোগ্যের কথা। কেন যোগ্যদের করতে বলেননি? আজকে 5,000 যদি বলতে পারতেন তাহলে 21,000 চাকরি বেঁচে যেত। আজকে 10,000 যদি বলতে পারতেন 16,000 বেঁচে যেত। কিসের জন্য করেননি? আপনিই পেরেছেন। রাজ্য সরকার প্রাতিষ্ঠানিক চুরি, রাজ্য সরকার এখানে দায়িত্ব। আরে আপনি বলেন নিজেকে আইনজীবী, স্টে মানে সেটা অর্ডার নয়। বিচারপতি যদি স্টে দেয় সেটা স্থগিতাদেশ, অন্তর্বর্তীকালীন স্টে। সেই জায়গা থেকে আবার পেন্ডিং ছিল সেই মামলা আবার হয়েছে, মামলার অর্ডার হয়েছে। এই অর্ডারে সুপ্রিম কোর্টে একমাত্র রিভিউ পিটিশন করা যায়। সংবিধানের 137 নম্বর অনুচ্ছেদে রিভিউ পিটিশন আছে। রিভিউ পিটিশন সেই ঘরেতেই হয় যে ঘরে এখানে অর্ডার হয়। বেশ, আমি এইখানে সংযোজন করতে চাইবো, আরেকটা মামলাতেও শুনানিতে স্টে দিয়ে দেওয়া হয়েছিল, সেটাতেও কিন্তু আগামীকাল শুনানি রয়েছে। ফলে কালকে সুপ্রিম কোর্টে কি হবে নজর থাকবে। আমি রাহুল দা আসবো, কিন্তু যেহেতু একেবারে প্রধান বিচারপতি এই বিষয়টা সামনে এলো, আচ্ছা বিজেপি সাংসদ তিনি চিঠি লিখেছেন প্রধান বিচারপতিকে, এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। দেখতে পাচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতো তিনি এই চিঠি পাঠিয়েছেন এবং এই অভিযোগ করছেন বিচার বিভাগকে মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন বলে অভিযোগ করেছেন দেশের প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে। জ্যোতির্ময় সিং মাহাতো প্রধান বিচারপতিকে এই চিঠি লিখেছেন। পুরুলিয়ার বিজেপি সাংসদ রায়কে স্বাগত জানানোর বদলে বিচার বিভাগকেই আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাতেই শিক্ষায় বেলাগাম দুর্নীতি হয়েছে বলে এই চিঠিতে অভিযোগ করেছেন তিনি। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, মুখ্যমন্ত্রীর দুটি সভার উদাহরণ টেনে চিঠি দিয়েছেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বাংলার মানুষ বিচার চায়, এই চিঠিতে প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে এই কথা উল্লেখ করেছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। আমি প্লিজ মহানন্দ, আমি এখনো বলার সুযোগ পাননি, আমি আসবো আপনার কাছে। মহানন্দ কাঞ্জিলাল, একটা কথা বলবো, আইনের আলোচনা তো প্রচুর হচ্ছে,
অ্যানুয়াল স্টেটাস অফ এডুকেশন রিপোর্ট 2025 জানুয়ারিতে বেরিয়েছে। তারা দেখিয়েছে যে রাজ্যের স্কুল শিক্ষার মান কিভাবে অবনতি হয়েছে। সেখানে ক্লাস 4-এর একটা স্টুডেন্ট তার অক্ষর জ্ঞান নেই এবং ক্লাস 3 স্টুডেন্ট 1 থেকে 9 অবধি সে নাম্বার বলতে পারছে না। এই অবস্থায় মাস্টার মশাইরা কোথায় ক্লাসে পড়াবেন বাচ্চাদের, তারা নীতি জ্ঞান দেবেন, তারা নিজে দুর্নীতির শিকার হচ্ছেন। এবং এই বিষয়টা কিন্তু রাজনীতির বিষয়ই নয়, এটা নীতি দুর্নীতির বিষয়, ন্যায় অন্যায়ের বিষয়। প্রশাসনের কাজ হচ্ছে যেখানে অন্যায় হচ্ছে সেখানে সেটাকে রেজিস্টার করা এবং যারা অন্যায় করছে দুর্নীতিগ্রস্ত তাদের শাস্তির ব্যবস্থা করা। সেটা না করে বারবার যারা লয়ার এখানে আছেন, ফিরদৌস সামিন আছেন, তারপরে শীর্ষেন্দু আছে, একই কথা বলছে যে যখন প্রথম এটা লোয়ার কোর্টে ধরা গেছে যে এতগুলো দুর্নীতি, তখন যদি রাজ্য সরকার সেটা মেনে নিত তাহলে আজকে এই এত শিক্ষকদের ভবিষ্যৎটা এত অনিশ্চিত হয়ে যেত না। এবং আজকে যে আস্থার বাণী মুখ্যমন্ত্রী দিয়েছেন সেটা ভালো, উনি তাদের পাশে আছেন, কিন্তু কিভাবে অযোগ্যদেরও পাশে এবং কিভাবে পাশে, প্রশ্নটা সেইখানে এসে দাঁড়িয়ে যাচ্ছে। কারণ এটা কিন্তু আইনের ব্যাপার, আর কিছু না। আমি শুধু একটা কথা বলতে চাই, এই যে বলা হচ্ছে না, উনি বললেন মহানন্দে রাজনীতির ব্যাপার নিয়ে, এখানে আজ রাজনীতি না থাকলে একই জায়গায় দাঁড়িয়ে একই কোর্টে একই ঘটনায় ভিন্ন রায় গত বছর সেই ভুলটা করছেন সেটা হচ্ছে না। আপনি শুনুন, এইটা কিছুক্ষণ আগে শীর্ষেন্দু ক্লিয়ার করে দিয়েছেন, যেটা আগেরটা স্টে আর এটা জাজমেন্ট। লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে জন্য আপনারা এমন পরিবেশ তৈরি করেছেন যে মাননীয় বিচারকরা পশ্চিম বাংলার কেসে থাকতে ভয় পাচ্ছেন। এই পরিস্থিতি জেনারেট করছেন আপনারা। আজকে জ্যোতির্ময় সিং সিদ্ধান্ত লিখে পাঠিয়েছে, যখন শবরীমালা নিয়ে অমিত শাহ কতগুলো কথা বলে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তখন কথা ছিল না। ফিরদৌস শামীম কিছু বলতে চাইছেন, আমি শঙ্কুকে থামালাম। শামীম দা, দেখুন, উনি আজকে জাস্টিস চন্দ্রচূড়ের নাম নিয়েছেন এবং বর্তমান প্রধান বিচারপতির নাম না নিয়ে কিছু কথা বলেছেন। জাস্টিস চন্দ্রচূড় প্রথমে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে যেটা দিয়েছিলেন রায়ের পরে, সেটা হচ্ছে নির্দেশ, অন্তর্বর্তীকালীন নির্দেশ এবং রায়ের মধ্যে প্রভেদ আছে। যে অন্তর্বর্তীকালীন নির্দেশ কেন দেওয়া হয়, তাহলে তো ম্যাটারটি ইনফ্যাক্টাস হয়ে যায়। যদি ধরেন প্রথম দিনই নির্দেশের বদলে রায় দিয়ে দিত তাহলে তো ম্যাটারটা আর শুনতো না। অন্তর্বর্তীকালীন নির্দেশ, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ মানে এটা নয় যে সেটাই ফাইনালি সেটাই থাকবে, এটা কখনো হয় না। ফলে নির্দেশ এবং রায়, অর্ডার এবং জাজমেন্টের মধ্যে প্রভেদ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অর্ডার এবং জাজমেন্টের প্রভেদটা বোঝেন না। দ্বিতীয় কথা বলি যে এই দিন দেখতেই হতো না যদি এই রাজ্যে পশ্চিমবঙ্গে কতদিন একটি ডকুমেন্ট সংরক্ষণ রাখতে হয়, যেদিকে বলা হয় ডকুমেন্ট রিটেনশন রুল, সেটি যদি থাকতো তাহলে এই দিন দেখতে হতো না। রাইট টু ইনফরমেশন অ্যাক্টে বলে একটি ডকুমেন্ট 20 বছর তোমাকে সংরক্ষণ করে রাখতে হবে। সেই আইনকে অগ্রাহ্য করে 1 বছরের জন্য ওএমআর শিটের ফিজিক্যাল কপি রেখে তারপরে সেই কপি মিরর ইমেজ আমি বলছি শুধুমাত্র অরিজিনাল ডকুমেন্টকে রাখা হলো না তা নয়, কোনো মিরর ইমেজ বা কোনো স্ক্যান কপিও রাখা হলো না। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো যে পুরো বিষয়টা হচ্ছে যত দোষ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আজকে স্পষ্ট বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কেন রাজনৈতিকভাবে একঘরে করা হবে না, প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী। কি বলছেন দেখুন, এবং কিভাবে নাম না করে বিজেপিকেও নিশানা করেছেন আজকের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সিপিএমের একটারও চাকরি খাইনি যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে, কারণ আমি বলেছিলাম বদল চাই, বদলা নয়। কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether Vikas Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে, সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও, তা তো তোমরা দাওনি। আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই, সেই খেলাটা কে খেলেছেন? যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমায় গালাগালি দিচ্ছেন তাদের বলবো, আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন, এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো।
মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না। দেখুন, সিপিএমের কোনো প্রতিনিধি থাকলে আমার নিঃসন্দেহে প্রশ্নটা থাকতো যে তার মানে দুর্নীতির চাকে ঢিল ছোড়াটা অন্যায় হয়েছে। কিন্তু আমি এইখানে শঙ্কুদেব পণ্ডার কাছে আসতে চাইবো যে একেবারে এই কলকাঠি নাড়ার পেছনে কোনো হাত তোমাদের রয়েছে কিনা। আমি একবার শুরুতে ফিরদৌস শামীম, যে একেবারে যাবতীয় দোষটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। না না না, এবং শুধু তাই না, এই মামলা বিকাশ রঞ্জন ভট্টাচার্য করেননি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন আইনজীবী, তিনি আমার সিনিয়র হিসেবে মামলা করেছিল শেতাবুদ্দিন, নাসরিন খাতুন, আব্দুল গনি আনসারীরা, যারা হচ্ছে বঞ্চিত চাকরি প্রার্থী। আমরা শুধুমাত্র তাদের হয়ে অ্যাপিয়ার করেছিলাম আইনজীবী হিসেবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলে আদালতের বেআইনি কথা বলছে, কন্টেম্পচুয়াস কথা বলছে, এটা একেবারে কিছুই জানেন না। দেখুন, আমি বলি যে এই মামলাকারী এবং মামলাকারীর আইনজীবী হিসাবে অ্যাপিয়ার করা এক জিনিস। দ্বিতীয় কথা বলি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা ছিল বলে আজকে অন্তত আইনজীবী ছিলেন বলে, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা ছিলেন বলে আজকে দুর্নীতিটা সামনে এসেছে। শঙ্কু, আচ্ছা, প্রথম কথা হচ্ছে শামীম না বলেনি, আরে ভাই আমাকে উত্তর দিন, আপনার অডিও যাচ্ছে না। আমার বক্তব্য হচ্ছে আমাদের খুব নির্দিষ্ট অভিযোগ যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি প্রমাণ করেছেন। আমাদের বাংলায় একটা কথা আছে, কানাকে হাইকোর্ট দেখাচ্ছ, তেমনি আজ থেকে একটা নতুন স্লোগান চালু হলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্ট দেখাচ্ছ। সরাসরি কন্টেম্প্ট অফ কোর্ট হয়েছে। এবং আমি সরাসরি জানতে চাই যে আপনার সরকারের কাছে লিস্ট থাকে কারা যোগ্য কারা অযোগ্য, লিস্ট পাবলিশ করে দিন, সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিন, বলে দিন, প্রকাশ্যে নিয়ে আসুন। আমি তো আজকে আশায় ছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় লিস্ট দিয়ে বলবেন এই দেখুন আমাদের সব যোগ্য প্রার্থী এরা। আমার বক্তব্য আপনার কাছে একটা স্পষ্ট করে বলছি, আপনার বাড়ির ছেলেকে অযোগ্য লোক পড়াবে। ঠিক ঠিক, আমি বলছি নিঃসন্দেহে এটা অত্যন্ত ভ্যালিড প্রশ্ন যে একজন অযোগ্য শিক্ষক কিভাবে একটা স্কুলে শিক্ষকতা করতে পারেন, যেখানে মানুষ করার কারিগর তারা প্রজন্মকে তারা তৈরি করবেন। আমি এইখানে একটা তো নিঃসন্দেহে, এই ধরুন 26,000-এর মধ্যে যারা যোগ্য রয়েছেন তাদের দুর্ভোগের অন্ত নেই। আমি এবার দুর্ভোগটা আরো বৃহত্তর পার্সপেক্টিভে আপনাদের সামনে আনতে চাইছি, সেটা হচ্ছে গ্যাসের দাম। আমার আপনার মতন মধ্যবিত্ত মানুষ নিঃসন্দেহে কপালে চিন্তার ভাঁজ বাড়ছে, তার কারণ গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় 50 টাকা বাড়ছে, অর্থাৎ 829 টাকায় যেটা পাওয়া যেত এখনো অবধি যেটা পাওয়া যাচ্ছে, আজকে মধ্যরাতের পর থেকে সেটাই হয়ে যাবে 879 টাকা। সিলিন্ডার পিছু 50 টাকা করে দাম বাড়ছে উজ্জ্বলা প্রকল্পেও। সেখানে উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের দাম বেড়ে হচ্ছে 550 টাকা। মধ্যরাত থেকে এই বর্ধিত দাম কার্যকর হচ্ছে। পেট্রোল ডিজেলেও লিটার প্রতি 2 টাকা করে এক্সাইজ ডিউটি বাড়ানো হয়েছে, কিন্তু তার প্রভাব যারা কিনছেন অর্থাৎ বাজারে পড়বে না, এইটা একটা আশ্বাস কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে। আমার একেবারে সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকে মহানন্দা কাঞ্জিলালের কাছে আসতে চাই। আমি বলছি কতটা সমস্যার, এমনিতেই ধরুন মূল্যবৃদ্ধির জন্য মধ্যবিত্তের হাঁসফাঁস করার মতন অবস্থা, তার উপর 50 টাকা করে আজ মধ্যরাতের পর থেকে দাম বেড়ে যাচ্ছে গ্যাস। দেখো, মূল্যবৃদ্ধি যেমন সমস্যা, তার সঙ্গে আরেকটা সমস্যা হচ্ছে বেকারত্ব। অর্থাৎ বেকারত্ব মানেই হচ্ছে যে পারচেজিং পাওয়ারটা কম, ডিমান্ড কম, ভারতবর্ষের একটা অন্যতম সমস্যা। সেখানে রান্নার গ্যাস কিন্তু এখন উচ্চবিত্ত মধ্যবিত্তরা শুধু ব্যবহার করে না, নিম্ন মধ্যবিত্ত মানুষও ব্যবহার করে। কাজেই সেখানে রান্নার গ্যাসের দাম যদি বেড়ে যায়, ন্যাচারালি বোঝাই যাচ্ছে যে সেটা সব ধরনের মানুষকে অ্যাফেক্ট করছে। এবং আশ্চর্যজনকভাবে এখন কিন্তু ওয়ার্ল্ড যে অয়েল প্রাইস সেটা কিন্তু কমছে। ওয়ার্ল্ড অয়েল প্রাইস যেখানে কমছে, সেখানে এইভাবে ওপেক উৎপাদন বাড়িয়েছে বলে ওয়ার্ল্ড প্রাইসটা কমেছে। হ্যাঁ, কাজেই রান্নার গ্যাসের এই দাম বাড়লে অবশ্যই এটা কিন্তু মধ্যবিত্তের হেসেলে প্রভাব পড়বে এবং সব স্তরের মানুষ কিন্তু এতে অসুবিধার মধ্যে। আপনি দেখুন, প্রায় আমি বলছি কেমন দুর্ভোগটা কিভাবে প্রতি পরতে পরতে বাড়ছে। এক তো হচ্ছে ওষুধের দাম, প্রায় 750টা ওষুধের দাম বেড়ে গিয়েছে, যার মধ্যে জীবনদায়ী ক্যান্সারের ওষুধও রয়েছে। তার ওপর হচ্ছে গ্যাসের দাম বাড়ছে। আমি বলছি যারা সীমিত উপার্জনের মধ্যে দিয়ে যাদের সংসার চালাতে হয়, তারা কোথায় যাবেন বলুন তো? এক ধাক্কায় 50 টাকা বেড়ে যাচ্ছে গ্যাসের সিলিন্ডারের দাম, আজ মধ্যরাত থেকে কার্যকর হতে চলেছে। ফলে স্বাভাবিকভাবে মধ্যবিত্তের ওপর, যাকে বলে
মরার ওপরে খাড়ার ঘা। একেবারে কেন্দ্রের শাসক দলকে, কেন্দ্রের সরকারকে নিশানা করেছে রাজ্যের শাসক দল। কি বলছেন কুণাল ঘোষ এবং পাল্টা বিজেপির তরফে কি বলা হচ্ছে, রাখবো আপনাদের সামনে। যেভাবে কেন্দ্রীয় সরকার আজকে রান্নার গ্যাসের দাম বাড়ালো, সেটা গৃহস্থের ব্যবহারযোগ্য রান্নার গ্যাস, বাড়ির রান্নার গ্যাস অথবা বাণিজ্যিকভাবে ব্যবহারের রান্নার গ্যাস, আমরা এর তীব্র প্রতিবাদ করছি। কেন্দ্রীয় সরকার জনবিরোধী সরকার, যারা জনবিরোধী নীতি নিয়ে চলে। লাগাতার মূল্য বৃদ্ধি ঘটছে, সাধারণ মানুষের জীবনে প্রতিনিয়ত ব্যবহার্য সামগ্রীর উপর এরা চাপ বাড়াচ্ছে। কখনো পেট্রোলের দাম বাড়ছে, কখনো ডিজেলের দাম বাড়ছে, কখনো রান্নার গ্যাসের দাম বাড়ছে, কখনো কেরোসিনের দাম বাড়ছে, পর 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 পর। এবং জীবনদায়ী ওষুধ থেকে সাধারণ ব্যবহারের ওষুধ, প্রায় 1000 খানেক ওষুধের দাম গত 2-3 মাসে 4 মাসে এরা বাড়িয়ে দিয়েছে। আবার জীবন বীমা বা স্বাস্থ্য বীমা এর উপর জিএসটি 18% লাগু করে দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন ওষুধের উপর দাম প্রত্যাহার করো, বর্ধিত দাম, জিএসটি প্রত্যাহার করো লাইফ ইন্স্যুরেন্স আর মেডিকেল ইন্স্যুরেন্সের তরফ থেকে, এরা করছে না। আবার রান্নার গ্যাস দাম বাড়লো। ফলে যখনই এই জ্বালানির দাম বাড়ছে, সাধারণ মানুষের সংসারে এর চাপ পড়ছে। ফলে আমরা এর তীব্র বিরোধিতা করছি, তীব্র প্রতিবাদ করছি। দেখুন, গ্যাসের দাম সময়ে সময়ে রিভিউ হয়, কখনো বাড়ে কখনো কমে। এখন যদি বেড়ে থাকে সেটা আবার কমে যাবে। কবে আমাকে দেখতে হবে কমার্শিয়াল গ্যাসের দাম বেড়েছে না নতুন যারা ডোমেস্টিক রান্নার গ্যাস 2 রকমের হয়, একটা কমার্শিয়াল, একটা হচ্ছে ডোমেস্টিক। কোনটা হয়েছে সেটা একটু দেখে আমি তবে বলতে পারবো, সেটা আমি দেখে বলতে পারবো। আর বিজেপির সরকার গঠন হলে বছরে 2টো করে ফ্রিতে সিলিন্ডার দেওয়া হবে। আমি বলছি এইটা বলে বছরে বিজেপির সরকার গঠন হলে বছরে 2টো করে ফ্রিতে সিলিন্ডার দেওয়া হবে। কেন্দ্রে তো বিজেপি সরকারই রয়েছে, তাহলে তো ভারত দেশবাসীর সবার রাহুলদা 2টো করে সিলিন্ডার বছরে ফ্রি পাওয়া উচিত। তুমি হিসাব করে দেখেছো তার পরিবর্তে আরো 50 টাকা করে বেড়ে যাচ্ছে। হিসাব করে দেখেছো গ্যাসের দাম কতবার বেড়েছে, পেট্রোলের দাম কতবার বেড়েছে, মানুষের নাভিশ্বাস উঠছে, মধ্যবিত্তদের অবস্থা খুব খারাপ আজকে দাঁড়িয়ে পর আজকে। অথচ আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম সবচেয়ে কমে গেছে যখন, তখনই এরা বাড়িয়ে চলেছে। বারবার বাড়াতে এমন একটা জায়গায় নিয়ে এসছে আজকে গ্যাসের দাম বাড়া মানে কি সমস্ত কিছুর দাম বাড়বে, মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে, নাগালের বাইরে যাচ্ছে। এরা জনবিরোধী সরকার, এরা বারবার পণ্যমূল্যের দাম বাড়াচ্ছে, বারবার বাড়ছে, এবং এরপরে মানুষকে তার দিতে হবে। আজকে মানুষ বুঝতে পারছে কত বড় ভুল মানুষ করেছে। আমি বলছি মানুষের ঠিক মানুষের সুরাহা পাওয়ার উপায়টাকে আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। তার কারণ একদিকে তো হচ্ছে জীবনদায়ী ওষুধ, ক্যান্সারের মতন ওষুধের দাম সেটা প্রায় 750 টাকা ওষুধের দাম বেড়ে গেল। আচ্ছা, জিএসটির কথা কুণাল ঘোষ কিছুক্ষণ আগে বলছিলেন, লাইফ ইন্স্যুরেন্স থেকে মেডিকেল ইন্স্যুরেন্স, তার উপর গ্যাস লাগু করছে, জিএসটি ছাড়ছে না। আরো বলবেন নাকি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এখন যদি তৃণমূল কংগ্রেসকে মিছিল করতে বলা হয়, রাহুলদা মোটামুটি পুরো ভর্তি সিলিন্ডার কাঁধে নিয়ে মিছিল করবে। কিন্তু এই গ্যাস আপনাদের যে শিক্ষায় কেলেঙ্কারি আর দুর্নীতি করেছেন সেটা দিয়ে ঢাকা যাবে না, সেটা দিয়ে বাঁচানো যাবে না। এই গ্যাস দিয়ে গ্যাস খাওয়ানো যাবে না। 50 টাকা গ্যাস কম নেই, ঠিক আছে, সেটা বোঝা গেছে। তো এবার আমি বিষয়ে আসি, এবারে তো একটু দম নিন। এটা দিয়ে আপনারা বাঁচবে, রক্ষা পাবেন না। কিন্তু বিষয় যেটা হচ্ছে মানুষ রক্ষা পাবে না যদি এইভাবে দাম বাড়তে থাকে। আপনি যদি দুর্নীতি বলো বা গ্যাসের দামের বৃদ্ধি বলো, মানুষেরই কিন্তু ভোগান্তি বাড়ছে। হ্যাঁ, দেখুন, গ্যাসের দাম প্রয়োজন মতো আন্তর্জাতিক স্তরে যেভাবে ক্রুড অয়েলের দাম বাড়ে সেরকম বাড়ে এবং কমে। যখন এক সময় প্রচুর কমে গেছিল তখন এরা ধন্যবাদ জ্ঞাপনের একটা র্যালি করে। আমার বক্তব্য হচ্ছে রাজ্য সরকার ভাই জিএসটি করে দিক পেট্রোলে, তাহলে তো কমে যায়। রাজ্য সরকার মেনে নিক। কেন মানছেন না? শেষের কথা বলে কেন মানছেন না? আজকে বিজেপি কেন জিএসটি মানছেন না? ওই টাকা চুরি করবেন বলে কমেছে এবং সামাজিক এতগুলো জিনিস দাম বেড়েছে বলে চিৎকার করছেন। মানুষের পাশে দাঁড়াচ্ছে, চাকরির যে দাম বাড়িয়েছে না, আমি খুব একটা স্পেসিফিক জিনিস বুঝতে চাইছি, সেটা হচ্ছে এক্সাইজ ডিউটি পেট্রোলের লিটার প্রতি 2 টাকা করে বাড়ানো হলো। তারপর আমি সাংবাদিক বৈঠক করে বলা হলো যে সাধারণ মানুষের উপর যাতে প্রভাব না পড়ে, এর প্রভাব কোনো বাজারে পড়বে না। আমি বলছি পেট্রোলে তুমি একটা রিলিফ দেওয়ার কথা ঘোষণা করছো, পর মুহূর্তে তুমি এবার গ্যাসের দাম 50 টাকা করে বাড়িয়ে দিয়ে সেই মানুষকে ভোগান্তির মধ্যে ফেলছো। আপনাকে মনে রাখতে হবে যে আন্তর্জাতিক স্তরে যদি বেড়ে যায়
তাকে ব্যালেন্সে রাখা, অর্থনীতিকে একটা জায়গায় নিয়ে যাওয়া, এটা খুবই জরুরি। আজকে তো এরা যদি কেন্দ্রের সাথে এই প্রকল্প আমি নিয়ে বলছি এই আলোচনা রাজনৈতিক চাপানুতর চলতে পারে। এই মুহূর্তে আমরা যারা স্টুডিওতে বসে রয়েছি এবং যারা টেলিভিশন দেখছেন, প্রত্যেককে কিন্তু সংসারটা চালাতে হয়। সেটা আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায় হতে পারেন বা ফিরদৌস শামীম হতে পারেন, প্রভাবটা সবার পকেটে সমানভাবে পড়ছে। শামীম দা, দেখুন গ্যাসের দাম বেড়েছে, ফলে খুব স্বাভাবিকভাবে প্রতিটি পণ্যের দাম বাড়বে। তার কারণ যেখানে এই যেভাবে পেট্রো পণ্যের দাম বাড়ছে, সেটা প্রতিটি গৃহস্থকে সেটাকে এফেক্ট করবে। আমি বলবো রাজ্য সরকার এক্ষেত্রে একটা পদক্ষেপ নিতে পারে। সেটা হচ্ছে রাজ্য সরকার 50 টাকার থেকে বেশি টাকা এই প্রতিটি গ্যাস থেকে পায়, গ্যাস সিলিন্ডার থেকে কোয়ার হিসেবে অন্তপক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা পদক্ষেপ করা হোক, যাতে প্রতিটি গৃহস্থ কিছুটা হলেও রিলিফ পায়। আমি বুঝলাম কেন্দ্রের সরকার সামনের মাস থেকে বেতন দিতে হবে না, ফলে সেই টাকাটা অন্তত পক্ষে গৃহস্থকে কিছুটা রিলিফ দিচ্ছে। চাকরি দেওয়ার নাম আবার বড় বড় কথা না, আসলে ক্ষতি হচ্ছে যে নাগরিকদের। আজকে রান্নার গ্যাসের দাম বাড়ানো মানে রান্নার একদম মানে হেসেলে চাপ, আর সেই ভাতের হাঁড়ির ভেতর ঢুকে গেছে। আজকে 50 টাকা কোথা থেকে দেবে? না আছে ডিএ, না আছে চাকরি, কোথা থেকে দেবে মানুষ? সেই মানুষকে চিন্তা করতে হবে সকাল থেকে রাত পর্যন্ত। আজকে সেই 50 টাকা কোথা থেকে উৎপাদন করে সেখানে ভাবতে হবে। আজকে রান্নার গ্যাসকে যেভাবে কমাবে সেটা কেন্দ্র সরকার চেষ্টা করুক এবং রাজ্য সরকার চেষ্টা করুক। দুই সরকার বসে চেষ্টা করুক যে রান্নার গ্যাসের দামটা কিভাবে পরিশোধ করবে। চেষ্টা হবে না। তৃণমূল কেন্দ্রকে কোনো কোঅপারেট করে না, শুধু টাকা দাও, টাকা লুটবে, সেই টাকা লুটে নিয়ে চলে যাবে। আপনারা বক্তব্য দিলেও সেই টাকা আপনারা চুরি করবেন। দেখুন আমি বলছি সাধারণ মানুষের কার্যত নাভিশ্বাস অবস্থা। একদিকে হচ্ছে দুর্নীতির নাগপাশ এবং অন্যদিকে হচ্ছে এইভাবে যে পরপর দাম বাড়ছে, সাধারণ মানুষ যাবেটা কোথায়? কোথাও কি মুক্তির কোনো দিশা কেউ দেখতে পাচ্ছেন? নিঃসন্দেহে সেই মুক্তির খোঁজ আমরা করে থাকি, কিন্তু সেই মুক্তি কবে কোন পথে মিলবে সেইটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন।